নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল এই সিরিজে আজকে আমাদের টপিক হচ্ছে কম্বাইন্ড জেনারেল সায়েন্সের ওপর 45 এমসিকিউ, যেগুলো নেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটে টপিক থেকে একসাথে। কারণ সামনের দিনে আমাদের যে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট আর আবগারি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড সেটগুলো আমরা আনতে চলেছি, সেখানে কিন্তু এই সেম প্যাটার্ন ফলো করা হবে। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখে একটু কমেন্ট করে জানিও এই প্যাটার্নটা কেমন লাগছে বা কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কেমন, কারণ এর উপর বেস করে আমরা সামনের দিন আরও বেশি সেট নিয়ে আসবো এই জেনারেল সায়েন্সের ওপর। আর এর আগে আমরা কনস্টেবল স্পেশাল একটা সিরিজ করেছিলাম, যেখানে শুধুমাত্র ওয়ান লাইনার হিসাবে কিছু বায়োলজি এবং জেনারেল সায়েন্স দেওয়া ছিল। তাই কেউ মিস করে গিয়ে থাকলে ওটা একবার দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করছি আমাদের 45 এমসিকিউ জেনারেল সায়েন্স। ফার্স্ট কোশ্চেন, নোবেল মেটাল কোনটি? সোনা, অপশন বি রূপো ও পারদ, অপশন সি প্ল্যাটিনাম, আর অপশন ডি সবগুলোই। তো এদের মধ্যে নোবেল মেটাল কোনটি? তো প্রথমে জেনে নিই নোবেল মেটাল কাকে বলা হয়। তো অ্যাকচুয়ালি নোবেল মেটাল হচ্ছে সেই সমস্ত মেটাল যারা সুপার রেজিস্ট্যান্স দেখায় যে কোনো রকম কেমিক্যাল অ্যাকশনের প্রতি। ইভেন এদের ওপর অ্যাসিডের অ্যাকশনও খুব একটা কাজ করে না, এদের ওপর মরচে পড়ে না বা জং ধরে না, এবং যে কোনো রকম কেমিক্যাল অ্যাকশন এদের ওপর কিন্তু খুব ভালো মতো কাজ করে না, মানে সুপার রেজিস্ট্যান্স দেখায় যে কোনো রকম অ্যাকশনের প্রতি। তো তারা হচ্ছে নোবেল মেটালস। আর এই ক্যাটাগরিতে কে কে আছে এখানে? তো এই অনুসারে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সোনা, রূপা, পারদ অ্যান্ড প্ল্যাটিনাম এরা সবাই হচ্ছে নোবেল মেটালস। কোল্ড ক্রিম প্রস্তুতিতে ব্যবহৃত হয় জিঙ্ক সালফাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড মার্কারি। তো এখানে কোল্ড ক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয় জিঙ্ক অক্সাইড, অপশন বি আমাদের অ্যান্সার। 3. ফিঙ্গারপ্রিন্ট চিহ্নিতকরণ বিদ্যাকে কি বলে? ডাকটাইলোগ্রাফি, হিস্টোলজি, নেসোলজি না ক্রোনোবায়োলজি? তো এখানে ফিঙ্গারপ্রিন্ট চিহ্নিতকরণ বিদ্যাকে বলা হয় অপশন এ ডাকটাইলোগ্রাফি। অন্যদিকে হিস্টোলজি হচ্ছে টিস্যু রিলেটেড আমাদের যে স্টাডি, নেসোলজি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিজিজ রিলেটেড স্টাডি, অ্যান্ড ক্রোনোবায়োলজি হচ্ছে এটা আমাদের বডির মধ্যে যে রিদম কাজ করে, যে বায়োলজিক্যাল সাইকেল, বায়োলজিক্যাল রিদম কাজ করে, সেই সংক্রান্ত যে স্টাডি আছে সেটা হচ্ছে ক্রোনোবায়োলজি। তো এখানে ক্রোনো শব্দের অর্থ টাইম, অর্থাৎ মানে কোনো শব্দের অর্থ হচ্ছে টাইম। তো আমাদের বডিতে সব কিছু চেঞ্জেস কিন্তু একটা টাইম অনুসারে হয়, তো সেই সম্পর্কে স্টাডি হচ্ছে এখানে। ইভেন 2017 কি 18 আমার সালটা ঠিক মনে নেই, ওই সময় যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল মেডিসিন বা ফিজিওলজি ক্যাটাগরিতে, সেটাও কিন্তু ছিল, এই টপিকটা ছিল এই ক্রোনোবায়োলজি, বায়োলজিক্যাল সাইকেল। 4. ফুসফুসে বায়ু পরিমাপ করার যন্ত্র হলো স্পিডোমিটার, স্পাইডোমিটার, হিমোসাইটোমিটার না বেনেডিক্ট যন্ত্র? তো এখানে ফুসফুসে বায়ু পরিমাপ করার যন্ত্রের নাম অপশন বি স্পাইরোমিটার। নেক্সট স্লাইডে আমি ছবিটা একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই স্পাইরোমিটার যন্ত্র। এখানে একটা মাউথ পিস থাকে, যেখানে জোরে ফুঁ দিতে হয় বা ব্লো করতে হয়, সেই অনুসারে একটা প্যারামিটার এদিকে আসবে। যার লাংসের কন্ডিশন যত বেটার তার হাই প্যারামিটার, আর যার লাংস কন্ডিশন ভালো নয়, ইভেন যারা স্মোক করে তাদের ক্ষেত্রে এই প্যারামিটার অনেক লো থাকবে। তো সেই থেকে মোটামুটি বোঝা যায়। এটা হচ্ছে হিমোসাইটোমিটার, যেখানে মেনলি ব্লাড সেল কাউন্ট করা হয়। এটা খুবই ছোট্ট একটা এরকম একটা জায়গা থাকে, সেখানে একটা এরিয়াতে এরকম বসানো থাকে, এবং এখানে ব্লাড সেল একটা ড্রপ, মানে এক ড্রপ ব্লাড দিয়ে কাউন্ট করা হয় কোন জায়গায় কত, মানে ব্লাড সেলগুলোকে কাউন্ট করা হয় পার এরিয়া বেসিসে। বেশ সূক্ষ্ম কিন্তু খুব কাজ, মানে খুব দেখে দেখে এই কাজটা করতে হয়। তো এটা হচ্ছে হিমোসাইটোমিটার, এটা স্পিডোমিটার, বেশি বলা দরকারই নেই। আর এটা হচ্ছে সেই বেনেডিক্ট যন্ত্র। তো বেনেডিক্ট যন্ত্র হচ্ছে একটু খটোমটো যন্ত্র, কারণ আমাদের যে বিএমআর মাপি, মানে বিএমআর বেসাল মেটাবলিক রেট আমরা মাপি একদম রেস্টিং কন্ডিশন, পুরোপুরি রেস্ট কন্ডিশনে। আর সেই সময় আমাদের অক্সিজেনের যে মাপটা, সেই রেস্টিং কন্ডিশনে যে অক্সিজেন মাপা হয়, সেটা হয় কিন্তু এই বেনেডিক্ট যন্ত্রের মাধ্যমে। তো এইটা হচ্ছে বেনেডিক্ট যন্ত্রের কাজ। চলো নেক্সট স্লাইড। নিম্নলিখিত কোন রোগে যকৃৎ আক্রান্ত হয়? হেপাটাইটিস, সিরোসিস, জন্ডিস না সবকটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সবকটি। এখানে প্রত্যেকটি রোগে কিন্তু আমাদের লিভার ফাংশন ডিফেক্টেড হয়। তো সেই জন্য হেপাটাইটিস, সিরোসিস অ্যান্ড জন্ডিস সবগুলো লিভার রিলেটেড রোগ। মানবদেহের মোট পেশি সংখ্যা কত? 206, 639, 350 না 535? তো ডিজিটটা খুব ভালো করে খেয়াল রাখো, সেই সংখ্যাটা হচ্ছে অপশন বি 639। মানবদেহের টোটাল পেশির সংখ্যা 639। কোনো জায়গায় এটা 640 বা একটু আপ ডাউন থাকে, বাট এই ডিজিটটা খেয়াল রাখো 639। কে ইসিজি আবিষ্কার করেন?
ভিভারেস্কি, জগদীশচন্দ্র বসু, এন্থোভ্যান না উইলিয়াম হার্ভে বা হার্ভে। তো এখানে ইসিজি আবিষ্কার করেছিলেন অপশন সি ডক্টর এন্থোভ্যান। ইভেন ওনার নাম অনুসারে বা ইসিজির যে মেন ফাংশনটা ছিল সেটাকে একটা বলা হয় এরকম ট্রায়াঙ্গেলের মধ্যে একটা কনসেপ্ট আছে, যারা এই বায়োলজি নিয়ে পড়েছো তারা দেখে থাকবে, যেটাকে বলা হয় এন্থোভ্যান ট্রায়াঙ্গেল। তো সেই বেসিসেই কিন্তু ইসিজিটা ফাংশন করে, মানে এই একটা প্যারামিটার নিয়ে। তো এন্থোভ্যান ট্রায়াঙ্গেল, এন্থোভ্যান অ্যান্ড ইসিজি আবিষ্কার করেছেন বিজ্ঞানী এন্থোভ্যান। প্রথম CO2 আবিষ্কার করেন ভন হেলমেন্ট, প্রিস্টলে, ফ্রাঙ্কলিন না রাদারফোর্ড। তো এখানে যে অপশনগুলো আমাদের আছে এই অনুসারে ভন হেলমেন্ট অপশন এ, যিনি আবিষ্কার করেছিলেন আমাদের কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছিলেন ভন হেলমেন্ট। আর অন্যদিকে প্রিস্টলে বলতে গেলে তিনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন, মানে অক্সিজেনে ডিসকভার করেছিলেন প্রিস্টলি। রাদারফোর্ডকে তো আমরা চিনি প্রোটন হিসাবে, বা প্রোটনের আবিষ্কর্তা হচ্ছেন রাদারফোর্ড। অ্যান্ড প্রিস্টলের সম্পর্কে আমরা পরে পাবো। তো এখানে জাস্ট জেনে রাখো কার্বন ডাইঅক্সাইড করেছিলেন ভন হেলমন্ট। আন্তর্জাতিক 1 ক্যারেট ইজিক্যাল টু কত গ্রাম? অপশন এ 0.22 গ্রাম, 0.200 গ্রাম, 0.240 গ্রাম, 0.205 গ্রাম। তো এখানে 1 ক্যারেট ইজিক্যাল টু অপশন বি 0.200 গ্রাম। এটা খুব ভালো করে ডিজিটটা খেয়াল রাখো, কারণ এটা জাস্ট এক্স্যাক্ট এইভাবে আসে। সর্বজনীন মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা কে? কেপলার, অ্যারিস্টটল, গ্যালিলিও না নিউটন? তো এখানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন যে লটা ছিল তার আবিষ্কর্তা হচ্ছেন আমাদের আইজাক নিউটন স্যার। অপশন ডি। বিভব পার্থক্যের একক কি? অ্যাম্পিয়ার, কুলম, ভোল্ট না ওহম? একটু খেয়াল করো, অ্যান্সার করো। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক। বাকিগুলো যদি আমরা দেখি, অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের একক, কুলাম্ব হচ্ছে ইলেকট্রিক চার্জের একক, আর ওহম হচ্ছে রেজিস্ট্যান্স বা প্রতিবন্ধকতার একক হচ্ছে রেজিস্ট্যান্স। সবগুলো কিন্তু এই আমাদের রেজিস্ট্যান্সের একক হচ্ছে আমাদের ওহম। তো প্রত্যেকটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি রিলেটেড। মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলে? লাইপুরিয়া, হিমাচুরিয়া, কিটোনুরিয়া না গ্লুকোসুরিয়া? তো মূত্রে রক্তের উপস্থিতিকে বলা হয় হিমাচুরিয়া। তো এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে হিমা বা হিম, এইখান থেকে সেন্সটা করে নিও, এটা হবে রক্তে মানে মূত্রে রক্তের উপস্থিতি। কারণ হিমোগ্লোবিন, হিমোসাইটোমিটার, হিমোফিল, হিমাচুরিয়া সব কিছু এই হিম থেকে আসছে ব্লাড। তো সেই জন্যে মূত্রে রক্তের উপস্থিতি হচ্ছে হিমাচুরিয়া। লাইপুরিয়া হচ্ছে লিপিডের উপস্থিতি, কিটোনুরিয়া হচ্ছে কিটোন বডির উপস্থিতি, আর গ্লুকোসুরিয়া হচ্ছে গ্লুকোজের উপস্থিতি। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সব জিনিসই খুব অল্প বা মিনিমাম পরিমাণে থাকে মূত্রে, বাট যদি তার সেই যে থাকে মিনিমাম পরিমাণে বেশি যদি আসতে শুরু করে, অ্যাবনর্মাল অ্যামাউন্টে আসতে শুরু করে, তখন এই কন্ডিশনগুলো দেখা যায়। তো মূত্রে রক্তের উপস্থিতিকে বলা হয় হিমাচুরিয়া। মায়োটাম পেশির আকৃতি কেমন? ভি, এস, উল্টানো ভি না এম? তো এখানে এ আর সি একটু গোলাতে পারে, তাই খুব ভালো করে খেয়াল রাখো। মায়োটাম পেশির আকৃতি হচ্ছে অপশন এ, ভি আকৃতির। তো উল্টানো ভিতে যেন ভুলেও যেও না, অপশন এ। মায়োটাম পেশি কেমন? ভি এর আকৃতি। কোন প্রাণীর দেহে ইকোলোকেশন তন্ত্র থাকে? পায়রা, শিঙি, বাদুড় না উট? তো এখানে ছবি থেকে বুঝতে পারছো সেটা হচ্ছে অপশন সি, বাদুড়ে থাকে ইকোলোকেশন একটা সিস্টেম। তো সিস্টেমটা কিছুই না, একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, সে সামনের অবজেক্টটিকে গিয়ে ধাক্কা খায় এবং সেই ফ্রিকোয়েন্সি আবার বাদুড়ের কাছে ফিরে আসে, যার মাধ্যমে সে সামনে কি আছে সেটা সে নির্ধারণ করতে পারে। গ্লাইডিং গমন পদ্ধতি দেখা যায় কেঁচো, তারা মাছ, শামুক না হাইড্রাতে? তো গ্লাইডিং গমন পদ্ধতি দেখা যায়, ছবি থেকে বুঝতে পারছো, অপশন সি শামুকে। তো এটা হচ্ছে গ্লাইডিং প্রসেস। তো এটা যে লোকোমোশন যে চ্যাপ্টারটা আছে তার পার্ট। তো লোকোমোশন চ্যাপ্টারটা এই জন্য খুব ভালো করে একবার দেখে নিও, কে কোন পদ্ধতিতে গমন করে, চলন করে, সেটা কিন্তু জেনে রাখতে হবে। লজ্জাবতী পাতার চলন হলো কেমোন্যাস্টি, সেসমোন্যাস্টি, নিকটিন্যাস্টিক না ফটোন্যাস্টি? তো এখানে লজ্জাবতী চলন হচ্ছে অপশন সি, সিসমোন্যাস্টি। তো যেখানে কোনো রকম স্পর্শ বা আঘাতের মাধ্যমে উদ্ভিদ যখন রেসপন্স করে বা তার যে চলন হয় সেটা হচ্ছে সিসমোন্যাস্টি। তো ন্যাচারালি কী হয়, লজ্জাবতীকে টাচ করলে সেটা মুড়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের স্পর্শের মাধ্যমে। কেমোন্যাস্টিক বুঝতে পারছো, এটা কেমিক্যাল জনিত প্রভাব। ফটোন্যাস্টিক হচ্ছে আলোর প্রভাব, মানে ফটো থেকে আলো। আর নিকটিন্যাস্টিক হচ্ছে বোথ আলো অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ লাইট অ্যান্ড টেম্পারেচার বোথ এফেক্ট যখন করে, সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক। তো গোলানোর চান্স এই বি আর সি এর মধ্যে। তো খুব ভালো করে এটা একবার পড়ে নিও, যে আমাদের যে লোকোমোশন চ্যাপ্টারটা আছে, অনেক বইয়ে থাকে না, বাট পুরোনো দিনে 9-10 বইয়ে পেয়ে যাবে লোকোমোশন। তো সেখান থেকে এটা যেন একটু ভালো করে দেখে নিও। কোন রশ্মির এটা রাশি হয়ে গেছে, এটা কোন রশ্মি হবে? কোন
রশ্মির গতিবেগ আলোর বেগের সমান? বোসন রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি না আলফা রশ্মি? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, গামা রশ্মির গতিবেগ আলোর বেগের সমান। ঘোড়া ও গাধার সংকর প্রাণী কোনটা? মিউল, কোল্ট, পনি না বনি? তো এখানে ঘোড়া ও গাধার সংকর প্রাণী হচ্ছে মিউল, অপশন এ, যেটা এখানে আছে। জিন শব্দটি প্রথম ব্যবহার করেন মর্গ্যান, মেন্ডেলে, জোহানসন না হুগো দা ভ্রিস? তো এখানে জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জোহানসন, ডক্টর জোহানসন প্রথম জিন শব্দ ব্যবহার করেছিলেন। হুগো দা ভ্রিস ইনি ফেমাস এনার মিউটেশন থিওরির জন্য। আর মেন্ডেল তো আমরা জানি সেই এক সংকর জনন, দ্বিসংকর জনন, যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে কনসেপ্টগুলো আছে সেগুলো দিয়েছিলেন কিন্তু মেন্ডেলের। যে আমাদের জেনেটিক ফেনোটাইপ কন্ডিশন, জেনোটাইপ কন্ডিশন পুরোটা কিন্তু মেন্ডেলের। ডিএনএর কোডিং অংশকে বলে মিউটন, ইন্ট্রন, এক্সন আর কোডন? এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আর তার থেকেও বেশি এটা গুলিয়ে যাওয়ার চান্স বেশি। অপশন বি আর সি, ইন্ট্রন না এক্সন? তো এখানে ডিএনএ যে কোডিং অংশ মানে মেইন যেখানে কোডের পার্টটা থাকে সেটাকে বলা হয় অপশন সি, এক্সন, EXON। এক্সন হচ্ছে আমাদের কোডিং পার্ট, আর নন কোডিং পার্ট হচ্ছে আমাদের ইন্ট্রন। তো এটা হচ্ছে কোডিং আর ইন্ট্রন হচ্ছে নন কোডিং। এক্স রশ্মির আধান কত? শূন্য বা নিস্তড়িত? এক আধান ধনাত্মক, 1 একক ধনাত্মক আধান, 1 একক ঋণাত্মক, একটু ঋণাত্মক বানানটা ভুল হয়েছে তার জন্য দুঃখিত, 1 একক ঋণাত্মক আধান, 2 একক ধনাত্মক আধান? তো এত জটিলতায় যাওয়ার দরকারই নেই, এক্স রশ্মির আধান হচ্ছে অপশন এ, শূন্য বা নিস্তড়িত। ব্লু বেবি ডিজিজের জন্য দায়ী নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড বোথ, আর কোনোটিই নয়? তো এখানে ব্লু বেবি ডিজিজের জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রেট। তো এটা অনেক সময় দুটোভাবেই পেতে পারো, এই ফর্মে পেতে পারো বা লেখা থাকবে নাইট্রেট পয়জন বা নাইট্রেট পলিউশন, সেই সেন্সেও পেতে পারো। তো মেন থিম একটাই, নাইট্রেট বা নাইট্রোজেন ডাইঅক্সাইড ঘটিত দূষণের জন্য দায়ী, দূষণের ফলে হয় আমাদের ব্লু বেবি ডিজিজ। রক্তের ডিএনএ ও আরএনএ পরিবর্তন ঘটে কোন দূষণের প্রভাবে? কার্বন মনোক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড? তো এখানে ডিএনএ ও আরএনএ পরিবর্তন হয়, সেটা হচ্ছে অপশন বি, ওজনের। কারণ আমরা জানি ক্ষতিকর এই মানে যে ওজোন রেটা আছে সেটা আমাদের স্কিনে পড়লে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। তো সেখানে ডিএনএ আরএনএ চেঞ্জেস কিন্তু করতে পারে। তো সেই জন্য এটা হচ্ছে ওজোন রশ্মি O3। কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ জল দূষণের মাধ্যমে ঘটে? তো এখানে দুটো পয়েন্ট আছে, প্রথমত এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লাস এটা জল দূষণের মাধ্যমে ঘটে। তো অপশনগুলো দেখে নাও, কলেরা, আমাশয়, টাইফয়েড না সবকটি? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সবকটি। কলেরা, আমাশয়, টাইফয়েড প্রত্যেকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লাস এরা জল দূষণের মাধ্যমে ঘটে থাকে। দার্শনিকের উল হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড? তো এটা প্রচণ্ড পপুলার একটা কোশ্চেন, অ্যান্সার আমরা সবাই জানি জিঙ্ক অক্সাইড হচ্ছে দার্শনিকের উল। অক্সিজেনের আবিষ্কর্তা কে? অক্সিজেনের আবিষ্কর্তা কে? প্রিস্টলে, চার্লস, বয়েলস না ল্যাভোয়িশিয়ার? তো অক্সিজেনের আবিষ্কর্তা হচ্ছেন আমাদের জোসেফ প্রিস্টলে। আর অক্সিজেনের সাথে সাথে যে লাফিং গ্যাস আছে, যে আমাদের যে এক সেকেন্ড, আমাদের যে লাফিং গ্যাস আছে সেই লাফিং গ্যাসের আবিষ্কর্তাও কিন্তু এই প্রিস্টলে। ল্যাভোয়িশিয়ারকে বলতে গেলে আমাদের যে মডার্ন কেমিস্ট্রি আছে, মডার্ন কেমিস্ট্রির জনক হচ্ছে ল্যাভোয়িশিয়ার। আর অন্যদিকে প্রিস্টলে কি বললাম, অক্সিজেন প্লাস এই যে লাফিং গ্যাস আছে তার আবিষ্কর্তা হচ্ছেন আমাদের প্রিস্টলে। লাফিং গ্যাসের সংকেত আমি শিওর না, বাট তোমরা একটু খেয়াল করে নিও, N2O সম্ভবত, নাইট্রাস অক্সাইড, এটা কিন্তু আমি শিওর নাই, তো তাই তোমরা একটু চেক করে নিও এটা। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? বেতার তরঙ্গ, এক্স রশ্মি, দৃশ্যমান আলোক না শব্দ তরঙ্গ? তো এদের মধ্যে কোনটা ম্যাগনেটিক ওয়েভ নয়? তো সেটা হচ্ছে অপশন ডি, শব্দ তরঙ্গ কিন্তু কোনো রকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। বাকি এখানে কিছু ফ্রিকোয়েন্সি মেনশন আছে, কোন ফ্রিকোয়েন্সিতে কে কাজ করে, কোথায় রেডিও কাজ করে, কোথায় আমাদের টিভি রিমোট কাজ করে, একটু দেওয়া আছে। এটা একটু পজ করে দেখে নিও, কারণ এই সেকশনটা কিন্তু কোশ্চেন আসার খুব বড় একটা সেকশন। মানুষের বায়ুথলির বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03, 0.05, 5 অ্যান্ড 3, এই প্রত্যেকটা ইউনিট কিন্তু লিটারে, ঠিক আছে? তো এটা মেনশন করা হয়নি আমার, তো প্রত্যেকটা ইউনিটই লিটারে। তো আমাদের বায়ুথলিতে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেটা হচ্ছে 5 লিটার। তো লিটারটা খেয়াল রেখো, এখানে ইউনিট দেওয়া হয়নি। প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে, অর্থাৎ নেচারের মধ্যে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আমরা পাই? 10, 15, 20 না 30? তো টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড আমরা নেচার থেকে পাই।
আমাদের যে প্রোটিন আছে, প্রোটিনের যে সিঙ্গেল ইউনিট সেটাই হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। বৃক্কে প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র উৎপন্ন হয়? 1 ml, 120 ml, 100 ml না 250 ml? তো বৃক্কে প্রত্যেক মিনিটে যত পরিমাণ মূত্র উৎপাদিত হয় সেটা হচ্ছে অপশন বি 120 ml। মূত্রের বর্ণ নির্ধারক রঞ্জক কোনটি? ইউরোজেন, ফটোজেন, ইউরোবেলিন না মেলানোজেন? তো এখানে অপশন সি ইউরোবেলিন হচ্ছে মূত্রের বর্ণ নির্ধারক সেই রঞ্জক, অপশন সি। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড না কোনোটিই নয়? তো এটা ভালো করে খেয়াল রাখো, অ্যান্সার আমাদের অপশন ডি, কোনোটিই নয়। কারণ পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। আর এই ধরনের কোশ্চেন খেয়াল রাখার জন্য এই জন্যই বলছি, কারণ তোমাদের সামনে ফর্মিক অ্যাসিড নাই আর তোমরা ফর্মিক অ্যাসিডটা খুঁজে যাচ্ছ। কোনোটিই নয়, অনেকেই এই কোনোটিই নয় অপশানটা খেয়াল করে না বা এটাকে ইগনোর করে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে অপশান এ বা বি এর মধ্যে একটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারো। তো সেই সেন্সে বলে রাখছি, যেটা যদি এক্স্যাক্ট অ্যান্সার জেনে থাকো, যখন দেখবে সেই অ্যান্সার নেই তো সেটা করবে না। আর না হলে যদি কোনোটিই নয় অপশান থাকে সেইখানে ঠিক করবে। তো এখানে যেহেতু ফর্মিক অ্যাসিড নেই তো অ্যান্সার সেই জন্যই হয়ে যাবে কোনোটিই নয়। ম্যালিক অ্যাসিড থাকে আমাদের আপেলে। 34, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ধারণা দেন হেকেল, ট্যান্সলে, মেন্ডেলে না লিন্ডম্যান? তো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বা যে এনার্জি ফ্লো আছে কনসেপ্টটা কে দিয়েছিলেন? সেটা অপশন ডি, লিন্ডম্যান। কম্পিউটার কিবোর্ডে ফাংশন কি কতগুলো আছে? অর্থাৎ যে এফ লেখা থাকে, F1 থেকে শুরু হয়, এই ফাংশন কি কতগুলো আছে? 10, 11, 12 না 22? তো কম্পিউটারের ফাংশন কি এর সংখ্যা? অপশন সি 22। হোমিওপ্যাথির জনক কে? ইপসন, হ্যানিম্যান, ল্যাভোসিয়ার না ডাল্টন? তো এখানে হোমিওপ্যাথির জনক হচ্ছেন আমাদের হ্যানিম্যান, এই রইল তার ছবি। আর ল্যাভোসিয়ার, যাকে আমরা আমাদের বলতে গেলে মডার্ন কেমিস্ট্রির ফাদার বলা হয়, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয় সেটা হলো রাতকানা, রিকেটস, স্কারভি না চুল পড়া? তো ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে অপশন এ, রাতকানা। মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম না ওপরে কোনোটি নয়? তো মানবের দেহের থাকে, আমাদের দেহের টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে অপশন বি। আর এখানে এই ধরনের কোশ্চেন বা এই ক্রোমোজোম সংক্রান্ত কোশ্চেনটা একটু খেয়াল রাখো, কারণ আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টি আর আমাদের অটোজোম হচ্ছে 44। তো 44 আর 2 মিলে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হয় 46। তাই কি জানতে চাইছে এটা একটু খেয়াল রেখো, কারণ ট্রিক্সটা এইখানেই কাজ করে। তোমরা জানবে বাট জাস্ট কোশ্চেনটা যদি একটু আপ ডাউনের জন্য ভুল করে দিতে পারো। তো সেই জন্যে 44 আর 46 একটু খেয়াল রেখো। সিএনজির অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, কনডিউস ন্যাচারাল গ্যাস না কম্প্রেস ন্যাচারাল গ্যাস? তো এখানে সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, অপশন ডি। একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশ প্রক্রিয়ার কারণে? গ্যাসের নিম্নবর্তী উদীকরণ, তেলের নিম্নবর্তী উদীকরণ, মাধ্যাকর্ষণ শক্তি না পৃথিবীর ভূত্বক? তো এটা খুব বেসিক একটা কোশ্চেন। একটি রকেট ওপরে উঠতে পারে তার কারণ হচ্ছে গ্যাসের নিম্নবর্তী উদীকরণ, এই কনসেপ্টটার জন্য। কারণ জানো রকেটের ফিউল এইভাবে বেরোয় আর সেই রকেটটাকে ওপরের দিকে যেতে সাহায্য করে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, জোনাস সক না সেবিন? তো এখানে পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং, অপশন এ। অন্যদিকে জোনাস সক যিনি আবিষ্কার করেছিলেন পোলিও ভ্যাকসিন, আর সেবিন আবিষ্কার করেছিলেন পোলিও ওপিভি, যেটা ওরাল পোলিও ভ্যাকসিন যেটা আছে, ওপিভি আবিষ্কার করেছিলেন সেবিন। আর জোনাস সক কিন্তু পোলিও ভ্যাকসিন, যেটা ভ্যাকসিন হিসাবে ইঞ্জেকশন হিসাবে পুশ করা হয়। লুই পাস্তুর তো জলাতঙ্ক রোগ, সেই রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড না পাকস্থলী? তো ইউরিয়া সংশ্লেষিত হয় আমাদের অপশন এ, যকৃতে। তিমির, ফ্লিপার ও পাখির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ না প্রতিস্থাপিত অঙ্গ? তো এখানে ফ্লিপার ও পাখির ডানা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তো সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গের ডিফারেন্স এটাই, সমসংস্থ অঙ্গ হচ্ছে সেই সমস্ত যারা উৎপত্তিগতভাবে এক বাট তাদের ফাংশন আলাদা। যেমন আমাদের এই তিমির, ফ্লিপার যেটা আছে সেটা অগ্রপদের চেঞ্জ হয়ে ওটা হয়েছে ফ্লিপার। তো কী করে, ওটা দিয়েও সাঁতার কাটে। আর পাখির অগ্রপদ হয়েছে ডানায়, ওটার মাধ্যমে কী করে, সে উড়ে বেড়ায়। আর সমবৃত্তীয় বৃত্তীয় থেকে বুঝতে পারছো কাজ, তারা উৎপত্তিগতভাবে এক না হলেও তাদের কাজ একই। অর্থাৎ পতঙ্গের ডানা সেও উঠছে, পাখির ডানা সেও উঠছে, তো এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তো একটু খেয়াল রেখো।
অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হলো উচ্চ আপেক্ষিক তাপ, নিম্ন পরিবাহিতা, উচ্চ আপেক্ষিক তাপ, উচ্চ পরিবাহিতা, না নিম্ন আপেক্ষিক তাপ, নিম্ন পরিবাহিতা, আর লাস্ট অপশন নিম্ন আপেক্ষিক তাপ আর উচ্চ পরিবাহিতা। তো বলার আগে একটু আমি জাস্ট বলে নিই, আপেক্ষিক তাপ হচ্ছে সেইটা কোনো জিনিসের টেম্পারেচার মানে বৃদ্ধি করার জন্য, টেম্পারেচার বৃদ্ধি করার জন্য আমাদের যে পরিমাণ তাপ দিতে হয়, মানে 1 গ্রাম টেম্পারেচার একটা কনসেপ্ট আছে, বৃদ্ধি করার জন্য যে তাপটা দিতে হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আর পরিবাহিত বুঝতে পারছো যে পরিমাণে তাপ পরিবহন করবে। তো একটা রান্না পাত্র কী হওয়া দরকার, যত কম সময় বা যত কম তাপ দেওয়াতে রান্নার খাবারটা গরম হয়ে যায়। তো আমরা তো সেটাই চাই। আর কি চাই, সেই যে হাঁড়ি হোক বা কড়াই যেটাই হোক, সেটার মাধ্যমে যেন খুব তাড়াতাড়ি, সেটা যেন খুব তাড়াতাড়ি গরম হয়। যত তাড়াতাড়ি ভালো গরম হবে, তাড়াতাড়ি খাবারটা রান্না হবে। তো আমাদের মেইন কনসেপ্ট এইটাই, খুব কম তাপে যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর যে গরমটা হবে খুব তাড়াতাড়ি যেন সেটা সব জায়গায় ছড়িয়ে যায়। তো এই সেন্সে অ্যান্সার হবে অপশন ডি, যেখানে আপেক্ষিক তাপ খুব কম লাগছে আর উচ্চ পরিবাহিতা, অর্থাৎ খুব তাড়াতাড়ি তাপটা ছড়িয়ে যাচ্ছে আর খুব কম তাপে আমাদের খাবার রান্না হওয়া শুরু হচ্ছে। তো এই ছিল 45 কোশ্চেন। কেমন লাগছে অবভিয়াসলি জানিও। আর ঠান্ডার জন্য গলা আর একটু প্রবলেম এখনও আছে, এটা আশা করছি একটু কয়েকদিন থাকবে, কারণ ভয়ঙ্কর ঠান্ডায় চলছে এখন, তাই এটা একটু কম্প্রোমাইজ করে নিও। বাকি ভিডিও কেমন লাগছে সেটা জানিও। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কেউ লাইক না করে থাকলে প্লিজ লাইক করে দাও। যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যেও এই চ্যানেলটা একটু শেয়ার করো, যাতে চ্যানেলের গ্রোথটা বাড়ে। আর চেষ্টা করবো এরকম করে আরও সামনের দিনে সেট নিয়ে আসার জন্য। তো আজকে এইটুকুই, টাটা।